আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আলোচনা করব আত্ম বিকাশী একটা মানসিক প্রোগ্রাম। সেটার নাম হচ্ছে মনোছবি বা লক্ষ্য বা টার্গেট। এক তরুণী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে ভাবছে কি করবে। সে মনোছবি দেখলো একটা চাকরি, এমন চাকরি যেখানে কাজ কম কিন্তু বেতন বেশি। সে নিয়মিত মনোছবি দেখতে লাগলো, আর এ ধরনের কাজ যেসব প্রতিষ্ঠানে পাওয়া যেতে পারে সেখানে ডাকযোগে বায়োডাটা পাঠিয়ে দিল। 1.5 মাসের মধ্যে বিদেশি দূতাবাসে তার চাকরি হয়ে গেল। এক ছাত্র বিদেশে পড়াশোনা করতে চায়, মনোছবি দেখতে লাগলো সেভাবে কাগজপত্র সংগ্রহ করে ভিসার জন্য দূতাবাসে দাঁড়ালো। একদিন নতুন ভিসা পেয়েছিল মাত্র 2 জন, তার মধ্যে সে ছিল একজন। এক মহিলা ডেন্টাল সার্জন মনোছবি করলো বিদেশে চাকরির জন্য। 3 মাসের মধ্যে ডেন্টাল সার্জনের কাজ নিয়ে চলে গেল সৌদি আরবে। এক ইঞ্জিনিয়ার সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করার মনোছবি দেখতে লাগলো। ডিভি ভিসা পেয়ে গেল। ভিসা পাওয়ার পর মনোছবি দেখতে লাগলো সমমানের চাকরি, যাতে তিনি নিজের প্রকৌশল জ্ঞানকে কাজে লাগাতে পারেন। দেশে তিনি কাজ করতেন বিদেশি বিদেশি প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্রে যাওয়ার 1.5 মাসের মধ্যে একই প্রতিষ্ঠানে আগের চেয়ে গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পদে তার চাকরি হয়ে গেল। এক কুমারী জটিল ব্যাধিতে আক্রান্ত। দেশের একজন প্রখ্যাত চিকিৎসক বললেন স্কিন ক্যান্সার, এ রোগ ভালো হওয়ার নয়, এ রোগ নিয়ে বিয়ে করা যাবে না। ফলে মারাত্মক হতাশায় আক্রান্ত হলো তরুণী। বড় বোনের পরামর্শে মেডিটেশন শুরু করলো। মনোছবি দেখতে লাগলো একটি ছোট্ট একটি সংসারের, এমন এক স্বামীর যে সবকিছু জেনেই গ্রহণ করবে তাকে। 1 মাস 2 মাস করে 6 মাস পার হয়ে গেল। নিয়মিত মনোছবি দেখতে দেখতে মনোছবি তার কাছে বিশ্বাস ও বাস্তবতা মনে হতে লাগলো। এরই মধ্যে এক যুবক প্রেমে পড়ে গেল তার। মেয়েটি তাকে তার বাস্তব অবস্থার কথা জানালো। ডাক্তার বলেছেন তার স্কিন ক্যান্সার। তার ডাক্তার বলেছে তার স্কিন ক্যান্সার, আর বিয়ে উম, করতে না করেছে। যুবক তো নাছোড় বান্দা, তার সাফ কথা, বিয়ে করার পর আমার স্ত্রী যদি স্কিন ক্যান্সার হতো তাহলে আমি কি এজন্য তাকে ছেড়ে দিতাম? মেয়েটি এরপর তাকে অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিতে বলল। অভিভাবকরা এলেন প্রস্তাব নিয়ে। মেয়ের অভিভাবকরা তাদের জানালেন ডাক্তারের মন্তব্য। ছেলের অভিভাবকরা বললেন সংসার করবে ছেলে, তার যেহেতু আপত্তি নেই, আমাদের তাই এ ব্যাপারে কিছু বলার নেই। বিয়ে হয়ে গেল তাদের। বছর ঘুরতেই ফুটফুটে বাচ্চা এলো তাদের সংসারে। এগুলো কোনো গল্প নয়, সাম্প্রতিক সময়ে ঘটা হাজার হাজার বাস্তবতার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা মাত্র। আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তাহলে আসুন ইতিহাসের দিকে তাকাই। দেখুন মনোছবি কিভাবে যুগে যুগে নতুন বাস্তবতা সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গ বর্ণবাদীদের কারাগারে বন্দী ছিলেন 29 বছর। কারাগারের অতি নির্জন ছেলে রাখা হয়েছিল, যেখানে সূর্যের আলো পৌঁছাতো না। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জিজ্ঞেস করা হয়েছিল কারাগারে কি করতেন আপনি। তিনি বললেন মনোছবি। সবসময় স্বপ্ন দেখেছি মুক্ত দক্ষিণ আফ্রিকার, যেখানে কৃষ্ণাঙ্গরা শাসন করছে আর আমি তার নেতৃত্ব দিচ্ছি। ম্যান্ডেলা আলোচনার টেবিলে শ্বেতাঙ্গদের পরাজিত করে কৃষ্ণাঙ্গ শাসন কায়েম করেন। আর তিনি হন প্রথম প্রেসিডেন্ট, যা 70 দশকে ছিল এক অকল্পনীয় ব্যাপার। কৃষক পরিবারের সন্তান মাও সেতুং শোষিত বঞ্চিত চীনবাসীর মুক্তির মনোছবি দেখলেন। মনোছবি বাস্তবায়নের পথে এলো বাধার পর বাধা। লং মার্চ এ তার সঙ্গীদের শতকরা 90 জন নিহত হলেন, কিন্তু তিনি আপন মনোছবিতে বিশ্বাসে অটল। 2 শতাব্দীর
বঞ্চনা থেকে মুক্ত করলেন চীনকে। আজকে চীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির অধিকারী আর আগামী শতকের পরাশক্তি। মাহাথির মুহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, 1975 সালে মনোছবি দেখলেন অনগ্রসর মালয়েশিয়ায়, যেখানে 50 বছরের পুরনো কোনো ভবন নেই, সেখানে 20 বছরের মধ্যে গড়ে তুলবেন পৃথিবীর সর্বোচ্চ ভবন। 1995 সালে পৃথিবীর সর্বোচ্চ ভবন নির্মিত হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে। কৃষি প্রধান মালয়েশিয়া পরিণত হলো শিল্প পণ্য রপ্তানিকারী দেশে। রাইট ভ্রাতৃদ্বয়, রাইট দুই ভাই মনোছবি দেখলেন এমন এক যানবাহন নির্মাণ করবেন যা আকাশে উড়বে। বিজ্ঞানীরা তাদের পাগল বলল, কিন্তু তারা মন ছবির বিশ্বাসে অটল থেকে নীরবে কাজ করে গেলেন। বিমান নির্মিত হলো, সভ্যতার চেহারা পুরোপুরি পাল্টে গেল। ফিলিস্তিনিরা মন ছবি দেখলো, মুক্তির এক পর্যায়ে তারা শুরু করলো ইন্তেফাদা, সর্বাধুনিক অস্ত্র সজ্জিত এবং সবচেয়ে নৃশংস ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি কিশোররা প্রয়োগ করলো প্রস্তর যুগের অস্ত্র, ইটের টুকরো। ফিলিস্তিনি কিশোররা ইহুদি সৈন্য দেখলেই ইটের টুকরা মেরে দিত। নৃশংস অত্যাচারের মুখেও অব্যাহত রাখলো ইন্তেফাদা। ইসরায়েলিরা বাধ্য হলো আলোচনার টেবিলে বসতে। ফিলিস্তিনিরা কর্তৃত্ব প্রতিষ্ঠায় পেশরের ফল বিক্রেতা ইসুফ, মনোছবি দেখলেন চলচ্চিত্র নায়ক হবেন এলেন বোম্বে, পরিণত হলেন কিংবদন্তি নায়ক দিলীপ কুমারে। 1994 সালে 20 বছর পর জর্জ ফোরম্যান মুষ্টিযুদ্ধের খেতাবি লড়াই জয়ী হলেন। 1974 সালে মোহাম্মদ আলীর হাতে নকআউট হয়ে হেভিওয়েট শিরোপা থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি। 20 বছর পর 1994 সালে 45 বছর বয়সে 26 বছর বয়সী মাইকেল মোরারকে পরাজিত করে বক্সিং এ খেতাবি লড়াই জেতার মতো অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বললেন, মনোছবি। 20 বছর ধরে বিজয়ের এই মনোছবি আমি সব সময় দেখেছি। বয়স বাড়লেই মানুষদের তার স্বপ্ন বিসর্জন দেয় তা না। আপনি মনে প্রাণে যা চাবেন তা পাবেনই। আমরা 24 সালে কি দেখলাম? সেই মানুষের যে মনোছবি, মানুষ এই 15 বছর ধরে যে মনোছবি দেখেছে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করবে, সেই মনোছবি ছাত্র সমাজ, প্রথমে ছাত্র সমাজ, তারপরে জনতা একত্র হয়ে আমরা সেই মনোছবি বাস্তবায়ন করতে পেরেছি। তারা বুলেট রাইফেল দিয়ে আমাদের একাধারে মেরেছে, আমরা ছোট ইটের টুকরা লাঠি দিয়ে তাদের পরাজিত করেছি, তাদেরকে পলায়ন করতে বাধ্য করেছি। এই একটা মনোছবির একটা চূড়ান্ত ফলাফল। আমরা যদি মনোছবি করতে পারি, মনোছবিতে স্থির থাকতে পারি, তাহলে আমরা সেই মনোছবি বাস্তবায়ন করতে পারবো, সেই মনোছবিতে পৌঁছতে পারবো। হাজার হাজার মানুষ মেরেছে, যে পুলিশ বলেছে যে একজনকে মারি একজনই মরে, একজনই চলে যায়, কিন্তু আর কেউ যায় না, তারা স্টিল দাঁড়িয়ে থাকে। সেই দাঁড়িয়ে থাকার শক্তির কারণে আমরা আজ বাংলাকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এভাবে এক এক করে ইতিহাসের যত সফল মানুষকে আপনি দেখবেন, তাদের সাফল্যের পেছনে রয়েছে মনোছবি। মনোছবি হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা বা স্বপ্ন বা বিশ্বাস। আসলে কল্পনা বা স্বপ্ন যখন বিশ্বাসে রূপান্তরিত হয়, তখনই তা পরিণত হয় মনোছবিতে, অর্থাৎ ভবিষ্যতের বাস্তবতায়। এরা কেউ সচেতন ভাবে, আবার কেউ স্বতঃস্ফূর্ততায় মনোছবি দেখেছেন। ঔপন্যাসিক কুর্ট ভনেগার্ড চমৎকার ভাবে বলেছেন কথাটা, আমরা নিজেদের সম্পর্কে যা কল্পনা করি, মনে মনে যে ছবি আঁকি, আমরা তাই প্রতিনিয়ত আমরা নিজের সম্পর্কে মনের ভিতরে যে ইমেজ তৈরি করছি, মনে মনে নিজের যে ছবি আঁকছি, বাস্তব জীবনেও আমরা তাতেই পরিণত হচ্ছি। কারণ আপনি
আপনার পারিপার্শ্বিকতা সম্পর্কে যা সত্য বলে মনে করছেন, পারিপার্শ্বিকতার যে ছবি মনে মনে আঁকছেন, তা আপনার অনুভূতি, আচরণ ও তৎ- কর্মতৎপরতাকে প্রভাবিত হচ্ছে। কারণ ব্রেনের ভাষা হচ্ছে ছবি বা ইমেজ। আমাদের ব্রেন ছবি বা ইমেজ, আমরা যে কথা বলি বা শুনি, যা কিছু করি, সবকিছু একটা ইমেজ বা ছবি আকারে আমাদের ব্রেন সংরক্ষণ করে। আমাদের সাফল্যের প্রক্রিয়া সক্রিয় হয় প্রধানত আমাদের কল্পনা দ্বারা। কারণ কল্পনা আমাদের লক্ষ্যের ছবি মনের মুকুরে এঁকে দেয়। আপনি যা হতে চান তার সুস্পষ্ট ছবি মনের মধ্যে গেঁথে দিন। সব সময় সে ছবি মনে রাখুন। এই ছবি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দেবে। কারণ আপনি যা সত্য বলে কল্পনা, চিন্তা ও বিশ্বাস করেন, আপনার নার্ভাস সিস্টেম সেভাবেই প্রতিটি কাজ করবে। আমাদের প্রাচীন সাধকরা হাজার হাজার বছর আগেই মনোছবির গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং আত্ম উন্নয়নে ও মানবতার কল্যাণে তা ব্যবহার করে গেছেন। এখনো সাধকরা মনোছবিকে সেভাবেই ব্যবহার করে আসছেন। আত্ম উন্নয়ন ও সাফল্যের হাতিয়ার হিসেবে অবচেতন মনের পুরুষত্বকে ব্যবহার করার জন্য আপনিও মনোছবি নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্ররূপে ব্যবহার করতে পারেন। আত্ম উন্নয়ন ও সৌভাগ্যকে নিজের দিকে আকর্ষণ এবং মনোছবি সাফল্য লাভে মনোছবি মেন্টাল পিকচার ব্যবহার করার সুবিধা অনেক। যেমন, এক, মস্তিষ্ক মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেম ছবির ছাপ দীর্ঘদিন মনে রাখতে ও সে অনুসারে কাজ করতে পারে। মনোছবি হচ্ছে একটি দৃশ্য যা মনের পর্দায় প্রতিফলিত হয়। আমাদের চিন্তার প্রক্রিয়া প্রধানত মনের পর্দায় প্রতিফলিত ছবিগুলোর বিশ্লেষণ মাত্র। আর মেডিটেশন লেবনে বা মনের বাড়ির মন ছবির ছাপ আরো দীর্ঘস্থায়ী। মনোছবি মনকে অত্যন্ত শক্তিশালী ও নির্ভুল গাইডেন্স সিস্টেম প্রদান করে। মনোছবির লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশিকা প্রদান করে। মনোছবির লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশিকা প্রদান করে। মনোছবি ইতিবাচক কর্মসূচি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় মানসিক অবস্থা সৃষ্টি করে। মনোছবি চেতনার উচ্চতর সাথে স্তরের সাথে বিরাজমান স্তরের সংযোগ ঘটায়। মনোছবি দিয়েই মানসিক স্তরের জ্ঞান পরিপূর্ণতা লাভ করে। মনের মাঝে মনোছবির ছাপ একবার এঁকে দিতে পারলে তা অবিরাম কাজ করে যায়। মনোছবি আমাদের চিন্তার উত্তরণ ঘটায় এবং আমরা সচেতন না থাকলেও আমাদের প্রয়োজনীয় এনার্জি এবং জ্ঞান সরবরাহ করে লক্ষ্যে পৌঁছার জন্য নীরবে সার্বিক সহায়তা দেয়। আমরা জানি, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের অর্থাৎ জ্ঞানের শতকরা 83 ভাগই হচ্ছে চোখ দিয়ে দেখা জ্ঞান, অর্থাৎ ত্রিমাত্রিক ছবির জ্ঞান। আমরা জানি, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের শতকরা 83 ভাগই হচ্ছে চোখ দিয়ে দেখার জ্ঞান, অর্থাৎ ত্রিমাত্রিক ছবির জ্ঞান। তাই সাফল্যের জন্য, নির্দেশনার জন্য মনোছবি এত গুরুত্বপূর্ণ। মনোছবিকে এক কথায় বলা যেতে পারে সাফল্যের নীল নকশা, ব্লু প্রিন্ট। মনোছবির শক্তি আমরা এখন পুরোপুরি উপলব্ধি করতে পারছি। মনোছবি কত ফলপ্রসূ হতে পারে। মনোছবি কোনো ভোজবাজি বা জাদু নয়, বরং এটি হচ্ছে আমাদের মস্তিষ্ক ও বুদ্ধির স্বতঃস্ফূর্ত সৃষ্টি। ব্রেন ও নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের মনোদৈহিক চালিকা শক্তি। ব্রেন ও নার্ভাস সিস্টেম একটা স্বয়ংক্রিয় কম্পিউটার ও নিয়ন্ত্রণ যন্ত্র, যা আমাদের লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করে। আর এ লক্ষ্য অর্জনে তা স্বয়ংক্রিয়ভাবেই প্রাপ্ত নেতিবাচক তথ্যের আলোকে ইতিপূর্বে প্রদত্ত তথ্য অনুসারে প্রয়োজনীয় পথ পরিবর্তন বা সংশোধন করে। আধুনিক প্রযুক্তি থেকে এর একটি উদাহরণ হচ্ছে পূর্ব নির্ধারিত লক্ষ্যভেদী স্বনিয়ন্ত্রিত মিসাইল বা সেলফ গাইডেড মিসাইল। এই মিসাইলের টার্গেট আগে থেকে নির্ধারিত থাকে। যখন মিসাইল সঠিক পথে অগ্রসর হতে থাকে, তখন এর কোনো দিক নির্দেশনার প্রয়োজন থাকে না। এটি নিজের পথে এগিয়ে চলে এবং ইতিবাচক তথ্য বা পজিটিভ ফিডব্যাক দ্বারা প্রভাবিত হয় না।
কিন্তু যখনই তার লক্ষ্যপথ থেকে বিচ্যুত হতে শুরু করে তখনই সে নতুন তথ্য, নেগেটিভ ফিডব্যাক দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ মিসাইলের গাইডেন্স সিস্টেম যখন খবর পেল যে সে নির্দিষ্ট গতিপথ থেকে বাম দিকে সরে গেছে, তখন এর পথ সংশোধনী যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে এর ডান দিকে পরিচালিত করে। অর্থাৎ ডান দিকে যেতে গিয়ে যদি সে আবার বেশি ডানে চলে যায়, তখন তা আবার বাম দিকে গতি পরিবর্তন করে মিসাইলটিকে সামনের দিকে অগ্রসর হয়েই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সামনে চলতে গিয়ে সে ভুল করে এবং প্রতিনিয়ত ভুল সংশোধন করেই অগ্রসর হয়, সবশেষে সে টার্গেটে পৌঁছে। এখানে উল্লেখ্য যে যখন সে ভুল পথে বা ব্যর্থতার পথে অগ্রসর হয়, তখন সে তাকে ব্যর্থতা বলে মনে করে না। তখন সে তাকে ব্যর্থতা বলে মনে করে না, সামনে এগোতে থাকে, শুধু গতিপথ সংশোধন করে নেয়। মনোছবি কাজ করে স্বনিয়ন্ত্রিত মিসাইলের মতো। সুস্পষ্ট লক্ষ্যের মনোছবি অবচেতন মনে বসিয়ে দিন, অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে সে লক্ষ্যে পৌঁছার জন্য দিবানিশি কাজ করে যাবে। প্রয়োজনে পথ সংশোধন করবে, প্রয়োজনে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে, আর আরো চিন্তা গবেষণার আপনাকে নিয়োজিত করবে, দূর দমনীয় আগ্রহ ও উদ্যম সৃষ্টি করবে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য যা যা করা দরকার তা করার জন্য ভেতরেই একটা ধারণা সৃষ্টি করবে, আপনাকে নিয়ে যাবে লক্ষ্য পান। মনোছবির প্রক্রিয়া। মনোছবি তৈরির গুরুত্ব আপনি অনুধাবন করতে পেরেছেন। আপনি এখন জানেন মনোছবি হচ্ছে আপনার ভবিষ্যৎ সাফল্যের ব্লুপ্রিন্ট বা নীল নকশা। আপনাকে তাই নকশাতে নিখুঁত, নির্ভুল ও বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে এবং মনের গভীরতম প্রদেশে প্রতিত করতে হবে। এজন্য প্রথমে নির্দিষ্ট নিয়মে মনের বাড়ির ড্রয়িং রুমে যান। আপনি লক্ষ্যের মনোছবি ফুটিয়ে তুলুন। মনোছবি আপনি ড্রয়িং রুমে কোয়ান্টাম স্ক্রিনে দেখতে পারেন বা নিজের চারপাশে ছবির সবকিছু মিলিয়ে নিজেকে দেখতে পারেন। মনোছবি আপনি ড্রয়িং রুমে কোয়ান্টাম স্ক্রিনে দেখতে পারেন বা নিজের চারপাশে ছবির সবকিছু মিলিয়ে নিজেকে দেখতে পারেন। মনোছবি যাতে কার্যকর ভাবে আপনার মনে গেঁথে যেতে পারে, সেজন্য দুটি প্রক্রিয়া অনুসরণ করুন। এক, কল্পনায় আপনি যে মনোছবি তৈরি করলেন তাকে যতটুকু সম্ভব বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে হবে। খুঁটিনাটি প্রতিটি জিনিস সংযোজিত করে ছবিকে পূর্ণাঙ্গ এবং জীবন্ত করে তুলতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের সবগুলো অনুভূতি কাজে লাগিয়ে আপনার পক্ষে তা করা সম্ভব। ছবির পারিপার্শ্বিকতার সবকিছু বিস্তৃত ও জীবন্ত করে তোলা প্রয়োজন, কারণ ছবিকে জীবন্ত বা বাস্তব করে তুলতে পারলেই আপনার নার্ভাস সিস্টেম একে বাস্তব বলে গ্রহণ করবে। মনের বাড়িতে মনোছবি গড়ার সময় আপনি স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নিয়ে কাজ করে যান। আপনার অতীতের কার্যাবলীর কোনো গুরুত্ব নেই এখন। অন্য সময় আপনি কেমন আচরণ করেছিলেন তাতে কিছু আসে যায় না। আপনি যা হতে চান যে সেভাবে যদি আপনি নিজেকে ক্রমাগত কল্পনা করতে থাকেন, তবে আপনার নার্ভাস সিস্টেম এই সত্যকে শেষ পর্যন্ত গ্রহণ করবে। আপনি যা হতে চান আপনি তাই হয়ে গেছেন হিসেবেই নিজেকে চিত্রিত করুন। আপনার এই পরিবর্তিত চিত্র দেখে কেমন লাগছে? মুহূর্তের যেন নিজেকে যদি অনিশ্চিত মনে হয়, তাহলে আরো ধীরস্থির বুদ্ধিমত্তার সাথে নতুন ভূমিকায় অভিনয় করলে কেমন লাগতো তা কল্পনা করুন। মনে রাখতে হবে, আপনার চেষ্টা হবে নতুন ভূমিকায় নিজেকে স্বতঃস্ফূর্ত স্বাভাবিক দেখার চেষ্টা করা। মনোছবি করার সময় মনোযোগ কেন্দ্রীভূত করুন আপনার অনুভূতির উপর। অনুভব করুন আপনি লক্ষ্য অর্জন করতে করে যা হতে চান বা যা পেতে চান তা হয়ে গেছেন বা তা পেয়ে গেছেন। এক্ষেত্রে সাফল্যের মূল রহস্য হচ্ছে নিয়ন্ত্রিত কল্পনা ও দীর্ঘস্থায়ী একাগ্র মনোযোগ। প্রশ্ন করতে পারেন, বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় টাকা আপনার নেই, মনোছবি কি এই লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট? মনে করুন আপনি ধারাবাহিকভাবে কল্পনা করতে সক্ষম এবং লক্ষ্য অর্জিত হয়েছে, এই অনুভূতি বজায় রাখতে কোনো বেগ পেতে হয় না। এখন কি আপনার কল্পনাই বাস্তব হয়ে দাঁড়াবে? লক্ষ্য অর্জিত হওয়ার অনুভূতি বজায় রাখার মতো পর্যাপ্ত ক্ষমতা আপনার কল্পনায় আছে কি? আপনার কল্পনা কি ধারণাকে বাস্তবে পরিণত করার যোগ্যতা রাখে?
বিখ্যাত মনোবিজ্ঞানী ডাক্তার ম্যাক্সওয়েল মলজ সুনিশ্চিত যে একটা ধারণা মিথ্যা হলেও যদি অব্যাহত থাকে তাহলে তা লক্ষ্য প্রসব করবে। তার মতে আপনার সকল যুক্তিসঙ্গত পরিকল্পনা ও কাজের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে ধারাবাহিক কল্পনার অভাব। বিখ্যাত মনোবিজ্ঞানী ডাক্তার ম্যাক্সওয়েল মলজ সুনিশ্চিত যে একটা ধারণা মিথ্যা হলেও যদি অব্যাহত থাকে তাহলে তার লক্ষ্য প্রসব করবে। তার মতে আপনার সকল যুক্তিসঙ্গত পরিকল্পনা ও কাজের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে ধারাবাহিক কল্পনার অভাব। আপনাকে অবশ্যই আপনার কল্পনাকে ব্যবহার করতে হবে অংশগ্রহণকারী হিসেবে, দর্শক হিসেবে নয়। কল্পনায় আপনাকে অবশ্যই সেখানে চলে যেতে হবে, এটাকে ফ্যান্টাসি মনে করবেন না। অভিজ্ঞতা একে সত্য বলেই অভিহিত করেছে। আপনি যখন কোনো লক্ষ্য নিয়ে চিন্তা করেন তখন তার সম্ভাবনা হিসেবে আপনার জন্য অপেক্ষা করে। আর আপনি যদি লক্ষ্য থেকে চিন্তা করেন তবে তার নিশ্চিত বাস্তবে পরিণত হয়। সকল অলৌকিকত্বের সূচনাই হচ্ছে নিশ্চিত কল্পনা এবং লক্ষ্যস্থল থেকে চিন্তা তরঙ্গ নিক্ষেপ। আমরা একে অলৌকিক বলবো না, কারণ কল্পনার ক্ষমতা সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই একে অলৌকিক বলতে পারে। মনের বাড়িতে ভবিষ্যৎই বর্তমানে পরিণত হয়। বুদ্ধি ও আবেগ দিয়ে পরিস্থিতি সৃষ্টি করতে পারলে আপনার ভবিষ্যৎই বর্তমানে পরিণত হতে পারে। মনোছবি সম্পর্কে চিন্তা না করে আমরা যখন মনোছবি থেকে চিন্তা করি তখন আমাদের ছবি বাস্তবে পরিণত হয়। অবশ্য যুক্তি দিয়ে আপনি কখনোই তা করতে পারবেন না, তা কখনোই পারবেন না। প্রকৃতির কারণে যুক্তি ইন্দ্রিয় গ্রাহ্যতার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কল্পনার সেই বাধ্যবাধকতা নেই। কল্পনা দিয়েই মানুষ যুক্তির বাঁধন এবং ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারে। ডক্টর মলাজ বলেছেন, সাফল্যের অবস্থান থেকে যিনি চিন্তা করতে পারেন তাকে কেউ থামাতে পারে না। তিনি কি ছিলেন বা তিনি এখন কি তা আদৌ গুরুত্বপূর্ণ নয়, তিনি কি চান তাই গুরুত্বপূর্ণ। কারণ তিনি জানেন কল্পনার ক্রমাগত ব্যবহারের ফলে তার মনোছবি বাস্তব হয়ে দাঁড়াবে। মনের বাড়িতে কল্পনাকে সব সময় নির্দিষ্ট লক্ষ্যাভিসারী করুন। আপনি নিজে যা তার অনুকূল পরিস্থিতি আপনার প্রতি আকৃষ্ট হবে। প্রকৃতির আইন হচ্ছে মানুষ নিজের কাছ থেকে যা বিকিরণ করে তাই তার কাছে তার চারিদিকে বিকৃত হয়। আপনি লক্ষ্য অর্জন করেছেন এই অনুভূতি যদি ধরে রাখতে পারেন তাহলে এর সাথে জড়িত সবকিছু আপনার কাছে আসবে। ক্রমাগত মেডিটেশনের ফলে আপনি একটা মহাসত্য উপলব্ধি করতে পারবেন। এই সত্য হচ্ছে আপনার চারপাশে যে তৎপরতা দেখতে পাচ্ছেন তা আপনার ভেতরের মানসিক তৎপরতার দৃশ্যমান রূপ। আপনার পারিভাষিকতা আপনার মনেরই প্রতিফলন। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার জগৎ হচ্ছে আপনার মানসিক তৎপরতার দৃশ্যমান রূপ, তখন আপনি আপনার কল্পনা শক্তিকে কিছুতেই অপচয় করবেন না, একে পুরোপুরি নিজের ও মানবতার কল্যাণে নিয়োজিত করবেন। তাই নিয়মিত মনোছবি দেখুন। আপনার লক্ষ্য অর্জিত হলে যে সাফল্যের অনুভূতি সৃষ্টি হতো তাতে নিজেকে প্লাবিত করুন। এই প্রক্রিয়ার কাজ করে জাদুর মতো। এর মাধ্যমে আপনি রচনা করবেন নতুন বাস্তবতা। জীবনের সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে আপনি বাস্তবে যা চান কল্পনায় তা পেতে পারেন। সব সময় কল্পনায় এই পাওয়ার অভিজ্ঞতাকে যথাযথ পালন করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পরিণত হবে বাস্তবতায়। মনোছবি কার্যকর হওয়ার প্রক্রিয়া হচ্ছে আপনার লক্ষ্য অর্জিত হয়েছে এই অনুভূতির উপর ক্রমাগত অখণ্ড মনোযোগ দেওয়া এবং এ ব্যাপারে কোনো বাজে চিন্তা বা নেতি চিন্তাকে প্রশ্রয় না দেওয়া। ক্রমাগত মনোযোগ দেওয়ার উপর নির্ভর করছে আপনার অগ্রগতি। কারণ যে চিন্তার ব্যাপারে আপনি অমনোযোগী, আপনি যে চিন্তার ব্যাপারে আপনি মনোযোগী এবং যা আপনার সচেতনার উপর প্রভাব বিস্তার করে রয়েছে সে অনুসারেই আপনি কাজ করতে থাকেন বা কাজ করে থাকেন। মূর্খরা একে ফ্যান্টাসি মনে করতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী মানব সভ্যতার সকল পরিবর্তন ও অগ্রগতির সূচিত সূচিত হয়েছে প্রতিভাবানদের দ্বারা। আর এরা কখনো বিরাজমান অবস্থাকে মেনে নিতে পারেনি। পরিবর্তনের ক্রমাগত পরিকল্পনার রূপ নিয়ে বাস্তবতার ছোঁয়া হয়েছে। আপনি অবশ্যই আপনি যখন আপনার মনোযোগকে নিয়ন্ত্রণ করতে যাবেন, কল্পনার উপর অখণ্ড মনোযোগ দিতে যাবেন, তখন অনুভব করবেন আসলে আপনার মনোযোগ কত বিক্ষিপ্ত। তাই বিক্ষিপ্ত মনোযোগকে একাগ্র করার জন্য মনোযোগ ও ধায়ে দেয়া অনুশীলনগুলো
করুন। মনোযোগের শক্তি আপনার কল্পনায় প্রাণ সঞ্চার করবে, অর্থাৎ আপনার মনোযোগের মাত্রা সরাসরি আনুপাতিক হারে কল্পনা কাজ করতে সক্ষম হবে। তাই সফলভাবে আপনার মনোযোগকে নিয়ন্ত্রিত, একাগ্র ও অখণ্ড করতে হবে। মনোছবির কার্য প্রক্রিয়া হচ্ছে নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণকারী অবচেতন মনের সামগ্রিক তথ্যের পুনর্বিন্যাস। ক্রমাগত মনোছবি প্রতিফলন ও লক্ষ্য অর্জনের অনুভূতি লাভের পর আপনি নিজেই অনুভব করবেন সচেতন প্রচেষ্টা ছাড়া আপনি ভিন্নভাবে আচরণ করছেন। যারা ব্যর্থ তাদের নিজেকে অসফল ও অপূর্ণাঙ্গ ভাবতে কোনো চেষ্টার প্রয়োজন হয় না, কারণ কল্পিত ও বাস্তব অনেক ব্যর্থতা তিনি তার স্মৃতিতে জড়ো করে রেখেছেন। এই স্মৃতিগুলো স্বতঃস্ফূর্তভাবে তার মধ্যে অসফল হওয়ার অনুভূতি বা ভাবনা সঞ্চারিত করছে। অবচেতন মনের নেতি চিন্তার বিন্যাসের ফলেই তা হয়েছে। একইভাবে ইতিবাচক চিন্তার নতুন ভাবে বিন্যাস করলে অবচেতন মন তার জন্য সৃষ্টি করবে নতুন ব্যক্তি ইমেজ। কারণ ভয় বা আশঙ্কা যেমন বাস্তবে পরিণত হতে পারে, তেমনি শুভ পরিবর্তন বা সাফল্যের প্রত্যাশাও হতে পারে ফলপ্রসূ। কারণ সাফল্যের প্রত্যাশাও স্বঘোষিত ভবিষ্যৎবাণীর মতো আপনার দেহ, মন ও অনুভূতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তাই সৃজনশীল ও ইতিবাচক মনোছবি স্বাস্থ্য, সুখ ও সাফল্যের কাল্পনিক ছবি অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনতে সক্ষম, যেরকম সাফল্য বয়ে এনেছে আমাদের ছাত্র জনতা সমাজ। আপনি কিভাবে মনোছবির লক্ষ্যে পৌঁছাবেন এবং তার সচেতন ব্যাখ্যার বিশ্লেষণের প্রয়োজন নেই। আপনি যখন লেভেলে থাকবেন, অবচেতন মন আপনাকে বলে দেবে আপনার আপনার কিভাবে পদক্ষেপ নিতে হবে। অবচেতন হচ্ছে আলাদিনের দৈত্য। আপনার দেওয়া মনোছবির বাস্তব রূপায়ণের কর্মসূচি ঠিক করার ভার আপনি তার উপর নিশ্চিত মনে ছেড়ে দিতে পারেন। মনোছবির কার্যকারিতার 5টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে লক্ষ্য স্থির, লক্ষ্য সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হতে হবে। লক্ষ্যের যৌক্তিকতায় পূর্ণ আস্থা থাকতে হবে। লক্ষ্য অর্জনের অনুভূতি বিকিরণ দর্শক হিসেবে নয়, মনোছবির নায়ক হিসেবে পুরো ছবিকে দেখতে হবে। মনোছবির সাথে সার্বক্ষণিক একাত্মতা অর্জন, লক্ষ্য অর্জনের জন্য নীরবে কাজ করেন। এই 5টা পয়েন্ট মনের গহীনে মনোছবি স্পষ্টভাবে বসিয়ে দিন। লক্ষ্য পৌঁছার জন্য তার দিবানিশি কাজ করবে, প্রয়োজনে দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে, উৎসাহ, উদ্যম ও তাড়না সৃষ্টি করবে। যদি কারো মধ্যে মনোছবির লক্ষ্যে পৌঁছার বাস্তব পদক্ষেপ গ্রহণের তাড়না সৃষ্টি না হয়, তবে বুঝতে হবে তিনি যা করছেন তা মনোছবি নয়, তা হচ্ছে আকাশ কুসুম কল্পনা। তিনি তার কল্পনাকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারেননি। অটল বিশ্বাস নিয়ে মনোছবি নির্মাণ ও লক্ষ্যস্থল থেকে নিক্ষিপ্ত চিন্তার তরঙ্গই সাফল্যকে চুম্বকের মতো আকর্ষণ করে। সবসময় সাফল্যের অনুভূতি বিকিরণ করুন, তাহলে সাফল্যের অনুকূল পরিস্থিতি আপনার দিকে আকৃষ্ট হবে। লক্ষ্য নিয়ে কাজ করলে তার সম্ভাবনা রূপে বিরাজ করে, আর লক্ষ্যস্থল থেকে চিন্তা করলে তা বাস্তবে পরিণত হয়। সকল অলৌকিকত্বের মূল রহস্য এখানেই। কিছু ভুল ধারণা অনেকের মধ্যে একটা মস্ত ভুল ধারণা কাজ করছে যে মনোছবি এই প্রক্রিয়া শুধুমাত্র দরবেশ সাধু সন্তরাই সফল হতে পারেন, সাধারণ মানুষের ক্ষেত্রে এক্ষেত্রে প্রক্রিয়া প্রযোজ্য নয়। অথচ বাস্তব সত্য হচ্ছে প্রকৃতির এই আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। যেমন মধ্যাকর্ষণ আইনের প্রয়োগ সর্বজনীন, তেমনি সর্বজনীন মনোছবির প্রক্রিয়া। অবচেতন মন কম্পিউটারের মতো আপনার দেওয়া তথ্য, ছবি ও অনুভূতির প্রেক্ষিতেই প্রোগ্রামিং করবেন। আপনি তাকে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিন, কোন অনুভূতি নিয়ে লক্ষ্যে পৌঁছে গেছেন বলে সব সময় কল্পনা করুন। লক্ষ্যে পৌঁছাটা হবে তখন সময়ের ব্যাপার মাত্র। মনোছবির প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে বলা যায়: 1, আপনি বাস্তবে যা চান তা প্রথমে কল্পনায় লাভ করুন। কল্পনায় পাওয়ার এই অভিজ্ঞতা ক্রমাগত বজায় রাখুন। কল্পনাকে বিশ্বাসে রূপান্তরিত করুন, তাহলে আপনার কল্পনায় বাস্তবে পরিণত হবে। কোন প্রক্রিয়ায় করবেন গোপনে, নীরবে। আপনি ভবিষ্যতের কি ছবি দেখছেন তা শুধু আপনি জানবেন, কাউকে বলবেন না।
বাস্তব ঘটনা যখন ঘটবে তখন সবাই তা দেখবে, আপনার পরিবর্তনের কথা অন্যরা বলা বলি করবে, কিন্তু পুরো ঘটনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আপনি এ সম্পর্কে কাউকে কিছু বলবেন না। মনোছবির প্রয়োগ, মনোছবির প্রয়োগ আপনি শুনে হয়তো অবাক হবেন, কিন্তু সত্য কথা হচ্ছে আমাদের কল্পনা ও ইচ্ছার মধ্যে সংঘাত সৃষ্টি হলে ইচ্ছা পরাজিত হয়, জয় হয় কল্পনা। আমরা অনেক কিছু করতে দৃঢ় ইচ্ছা প্রকাশ করার পরও তা করি না, বা অনেক জোরালো প্রতিজ্ঞা করেও তা রাখতে পারি না। এটা হয় প্রধানত কল্পনা শক্তির সাথে এর দ্বন্দ্বের কারণে। লক্ষ্য অর্জনে কল্পনা তথা মনোছবিকে ব্যবহার না করাও হতে পারে ব্যর্থতার কারণ। অনেকে ভাবেন নিয়মিত ব্যায়াম করব বা সকালে হাঁটবো সুস্বাস্থ্যের জন্য, কিন্তু দেখা গেছে কয়েকদিন পর হাঁটা ছেড়ে দেন। অনেকে সিগারেট বা ড্রাগ বা অ্যালকোহল কতবার ছেড়ে কতবার ধরেছেন তার কোনো ইয়ত্তা নেই। অথবা প্রতিজ্ঞা করেছেন ডায়েটিং করে ওজন কমাবেন, 2 কেজি কমানোর পর দেখা গেছে 3 কেজি বাড়িয়ে ফেলেছেন। খুব দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কখনো হঠাৎ রেগে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে পরে আর অনুতাপ করবেন না, কিন্তু দেখা গেছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞায় রয়ে গেছে। একে একই ভাবে রাগারাগির পুনরাবৃত্তি করছেন আপনি। ভেবেছেন নার্ভাস হবেন না, কিন্তু ভাবনার কাজ হয়নি। চাচ্ছেন আরো সক্রিয় হতে, কিন্তু দেখা গেল আলস্য কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। এ ধরনের ক্ষেত্র সহ জীবনের বহু ক্ষেত্র পরিবর্তন আনতে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে কল্পনা বা মনোছবিকে যথাযথ ব্যবহার না করা। অথচ মনোছবিকে ব্যবহার করে এই কাজগুলোই অনায়াসে সম্পন্ন করা যায়। আজকে এ পর্যন্ত বললাম মনোছবি সম্পর্কে। আর একটা পাঠ আহ করবো ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।